জুম করে দিচ্ছি, জুম করে দিচ্ছি। বেশ। এটা হচ্ছে ওই নিজে নিজেই বলে উত্তর দেওয়া আর কি। এমন নয় যে এখানে আরো অনেকে আছে, সবাই বসে গল্প করছে, এমন নয়। আচ্ছা, এর গল্পটা আচ্ছা, আবার তো এখন গল্প করা যাবে না, কোনো ব্যাপার নেই, অন্য কোনো সময় হবে। আমি নিজেকে সংযত করার চেষ্টা করছি একটু। বেশ। আচ্ছা, আমরা একদম প্রথমেই আসি, অথ শব্দানুশাসনম। ঠিক আছে, তো এটা দিয়েই শুরু হচ্ছে। আচ্ছা, ব্যাকরণ মহাভাষ্য কি জিনিস আমরা সবাই জানি, যে পাণিনি, আমি সেই ভূমিকাতে যাচ্ছি না একেবারে। তো পাণিনি কি করেছেন, তিনি অষ্টাধ্যায়ী বলে একটি গ্রন্থ লিখেছেন, যেখানে প্রচুর সূত্র আছে। ঠিক আছে, সেখানে অষ্টাধ্যায়ী কেন বলে? 8টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ে 4টি করে চরণ আছে। তো এই যে গ্রন্থটা, এই গ্রন্থটাকে আমাদের বলে অষ্টাধ্যায়ী, প্রায় 4000 সূত্র আছে। এবং সেই অষ্টাধ্যায়ীর ওপরে কাত্যায়ন, যার আরেক নাম বড়রুচি, তিনি বার্তিক রচনা করেছেন। তো বার্তিক কাকে বলে? যে ওই যে সূত্রগুলো করেছেন, সেখানে যে বিষয়গুলো বলা হয়েছে বা বলা হয়নি, বা কিছু কঠিন জায়গা, সেগুলোকে সহজ করে বোঝানোর জন্য তিনি এই বার্তিক লিখেছেন। আসলে মোদ্দা কথাটা হচ্ছে, পাণিনি যে সময়ে আসছেন, খ্রিস্টপূর্ব 500, যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে, তো সেই সময়ে সংস্কৃত ভাষা একরকম আছে। 100 বছর যখন পেরিয়ে যায়, ভাষার মধ্যে কিছু পরিবর্তন আসে। ঠিক আছে, এবং পাণিনির ঠিক 100 বছর পরে, খ্রিস্টপূর্ব 400 শতাব্দীতে, যখন কাত্যায়ন আসছেন, ভাষার যে পরিবর্তনগুলো হয়েছে, ওটা উনি বার্তিকের মাধ্যমে ধরে দিয়ে গেছেন। এবং তারও ঠিক আরো 200 বছর পরে, মানে খ্রিস্টপূর্ব 100 শতাব্দীতে, তখন আসছেন পতঞ্জলি। তো এটা আমি ওই অদিতির প্রশ্নের জন্য বলছি, যে ওই এটা কি কে কাকে বলছে ইত্যাদির জন্য গল্পটা বলছি, সামান্য। আচ্ছা। হ্যাঁ। তো আহ পতঞ্জলি উনি কি করছেন, উনি সূত্র এবং বার্তিক এই দুটোকে ধরে আলোচনা করছেন। এবং উনি কিন্তু মানে হি ওয়াজ ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট দ্য এক্সপ্লেনেশন। উনি কিন্তু খুব বিশ্লেষণী বুদ্ধি দিয়ে নিচ্ছেন। মানে পাণিনির যে সূত্র রয়েছে, সেই সমস্ত সূত্রই যে ব্যাকরণের প্রক্রিয়াতে কাজে লেগে যাচ্ছে তা নয়। উনি বলছেন এই সূত্রগুলো একদম ত্যক্তুম শক্যম, এই সূত্রগুলোকে আমরা ত্যাগ করতে পারি। বিশেষ করে আমরা জানি যে অপাদান কারকে ধ্রুবম অপায় অপাদানম, বলছেন এই সূত্র দিয়েই ওই ভুব প্রভবঃ আখ্যাত উপযোগে সব হয়ে যায়, বলে ওগুলো বলার দরকার নেই। তার মানে সূত্রটা বিফল তা না, এই সূত্রগুলোকে আমনায় বলা হয়েছে, সাক্ষাৎ যেন বেদ মন্ত্র সেরকম বলা হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে পাণিনি প্রত্যেকদিন সকালবেলা একদম স্নান টান করে শুদ্ধ হয়ে এই সূত্রগুলো লিখতো, এর একটা বর্ণও বিফল নয়। ঠিক আছে, তো পুরো সূত্র বিফল হওয়া তো অনেক দূরের কথা। সুতরাং এগুলোর যে কি বলবো, পাঠের দিক দিয়ে যে ভ্যালু, সেটা আছে, কিন্তু প্রক্রিয়ার সময় এগুলোকে ত্যাগ করা যায়, এরকম ভাবেও পতঞ্জলি বলেছেন। পতঞ্জলি খুব ক্রিটিক্যাল ওয়েতে দেখেছেন। ঠিক আছে, তো এই পতঞ্জলি উনি কি করেছেন, এই সূত্র আর বার্তিকের ব্যাখ্যাত্মক একটা গ্রন্থ করেছেন। যদিও ব্যাখ্যা এবং ভাষ্যের ডেফিনিশন আলাদা, কিন্তু আমি প্রচলিত যে শব্দ আছে ব্যাখ্যা, তো সেটাকেই ব্যবহার করলাম। তো সেই রকম একটা এখানে ইয়ে করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, সেটা আমি ভাষ্য বলছি আমরা এখানে। তো সেই ভাষ্য, সেটা হচ্ছে মহাভাষ্য। এবং মহাভাষ্য কেন? প্রসন্ন গম্ভীর পদাবলী আছে। ঠিক আছে, এখানে প্রথমত এটা তার গুরুত্বের দিক দিয়ে এটার মহত্ব রয়েছে, তাই এই ভাষ্যকে মহাভাষ্য বলা হচ্ছে। আর এখানের ভাষাটা খুব সুন্দর, মানে প্রসন্ন কিন্তু গম্ভীর। ঠিক আছে, প্রসন্ন মানে একদম সোজা, যেন মনে হবে কত সহজ করে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু ওর ভেতরে যে তাৎপর্যার্থ আছে সে অত্যন্ত গভীর। যেমন যদি বলা হয় ইয়ে না উচ্চারিতে না কপুদখুরা বিষাণী নাম সম্প্রত্যয় ভবতি স শব্দ, কত সহজে, মানে যাকে উচ্চারণ করলে এই ককুদ খুর শিং এইগুলো আছে যে প্রাণীর, ঠিক আছে, তাকে জানা যায়।
যেটি উচ্চারিত হলে তাকেই বলে শব্দ। কত সহজ, কিন্তু এর গভীরে ঢুকলে বোঝা যাবে একটা বিশাল স্ফুট তত্ত্ব এখানে আলোচিত হয়েছে। তো এই জন্য এখানে প্রসন্ন গম্ভীর পদ এখানে আছে। তো মহাভাষ্য স্বামী বিবেকানন্দও বলতেন যে উনি কাদম্বরীর ভাষা খুব একটা বেশি প্রশংসা করতে পারেননি। তো তা বলে উনি সাহিত্যের রসগ্রাহী ছিলেন না তা কিন্তু নয়, কিন্তু বলেছেন যে ওরে বাবা এরকম ভাষা, এত বড় বড় সব পদ, কিন্তু উনি এই মহাভাষ্যের ভাষাকে প্রচুর প্রশংসা করেছেন। কত সহজ করে বলা, কত কঠিন তত্ত্ব সমূহকে। আমি দেখেছি উত্তর ভারতীয় পাণ্ডিত্য আর দক্ষিণ ভারতীয় পণ্ডিতদের প্রকাশের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। উত্তর ভারতের পণ্ডিতেরা খুব কঠিন কঠিন করে শাস্ত্র বাক্যগুলোকে লেখে, আর দক্ষিণ ভারতের লোকেরা অত্যন্ত সোজাভাবে লেখে। মানে আমি উভয় জায়গার পণ্ডিতদের কাছে পড়েছি, দক্ষিণ ভারতের পণ্ডিতেরা যখন পেপার টেপার লেখে কত সোজা ভাষা, সে প্রসন্ন কিন্তু গম্ভীর। আর উত্তর ভারতে একটু বেশ ভাষার মধ্যে একটা গৌড়ীয় রীতি দেখা যায়, মানে বেশ সমাস করে একটু শক্ত হবে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, মহাভাষ্য পতঞ্জলি তার শিষ্যদেরকে পড়াতেন। খনিভাষ্য বলা হয় মহাভাষ্যকে, কারণ সবাই জানো পতঞ্জলি উনি শেষ নাগের অবতার, তার একটা আলাদা গল্প আছে, এখন বলছি না। তো উনি কি করছেন, উনি শিষ্যদেরকে পড়াচ্ছেন। তো নিয়ম ছিল যে উনি যখন পড়াতেন যে জায়গাটাতে, ঘরটাতে, সেখানে পর্দা দেওয়া থাকতো। তো পর্দার ওই পারে শিষ্যরা বসতো, এই পারে উনি পড়াতেন। তো এবারে উনি পড়াচ্ছেন। তো সেই সময় কি হয়েছে, তো থাকে না অনেক বাচ্চা, তো খুব কিউরিয়াস হয়, হ্যাঁ কি হচ্ছে দেখি ওখানে কে আছে। তো সেই রকম করে তো আহ সে একবার ওই রকম করে পর্দা সরিয়ে দেখতে গেছে, দেখি সবাই বলে দেখবে না, কিন্তু কি আছে ওখানে, আমাদের যিনি পতঞ্জলি উনি কেমন দেখতে, একবার দেখি। তো খুলেছে, তো তখন ওই পর্দাটা খোলার কারণে কি হয়, বিষের যে জ্বালা, সেই জ্বালাতে যারা ছিল সবাই মরে গেছে। কিন্তু ওই সময় একজন পতঞ্জলিকে না বলে বাথরুম চলে গিয়েছিল। তো এবারে মানে বাইরে গিয়েছিল, বাথরুমে গিয়েছিল এমন নয়, বাইরে গিয়েছিল না বলেই। তো সে পরে আসে, এসে পতঞ্জলিকে দেখে, তো ঘটনাচক্র সব আছে, দেখে। তো পতঞ্জলি খুব রেগে যায়, বলে কি হলো, তুমি আমাকে না বলে বাইরে বেরিয়ে গিয়েছিলে কেন? তো দিয়ে তাকে একটু শাপ দেওয়া হয় যে তুমি ব্রহ্ম রাক্ষস হয়ে থাকবে, এবং যতক্ষণ না পর্যন্ত এই সম্পূর্ণ ব্যাকরণ মহাভাষ্য কেউ গ্রহণ করছে, ততক্ষণ অব্দি তোমার মুক্তি নেই। তো এ কি করতো, এ গাছের উপরে উঠে যেত, ব্রহ্ম রাক্ষস, ব্রহ্মদৈত্য, দিয়ে পলাশ পাতার উপরে নখে করে ওই মহাভাষ্য সব লিখতো, এটা গল্প লিখতো, লিখে পাতাগুলোকে ফেলতো। তো এইবারে একজন ব্রাহ্মণ পণ্ডিত একদিন পেরুচ্ছেন রাস্তা দিয়ে, দেখে উপরে একটা পাতাগুলো পড়ছে, উপরে ব্রহ্ম রাক্ষসও রয়েছে, তো পাতাতে মনে হচ্ছে কিছু লেখা রয়েছে, দেখে আরে এ তো উৎকৃষ্ট শাস্ত্র, এ তো মহাভাষ্য। তো তারপরে সে ওই পাতাগুলোকে সংগ্রহ করে, এবং সেখানে যে এই মহাভাষ্য সেটা মানে পুরোটা পাওয়া যায়। কিন্তু আহ সেই পণ্ডিতের কাছে সেই পাতাগুলো হয়তো শাস্ত্রের তত্ত্ব ধারণ করছিল, কিন্তু ছাগলদের কাছে নয়, ছাগলদের কাছে ওটা খাদ্য। তো ওরা কয়েকটা পাতা খেয়ে নিয়েছে। এই জন্য মহাভাষ্যে মাঝে মাঝে থাকে অজাভক্ষিতম, মানে ছাগলে খেয়ে নিয়েছে। তো বলে না ছাগলে, এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তো ছাগলে মহাভাষ্য খেয়ে নিয়েছিল কিন্তু। অদিতি বুঝতে পারছো তো? তো মহাভাষ্যের কিন্তু অনেক বুঝতে পারছি এবার, বেশ ভালোই। দারুণ দারুণ গল্প আছে মহাভাষ্যের। তো বেশ, চলো এবারে মূল বিষয়টা পড়া যায়। প্রথমে বলা হচ্ছে অথ শব্দানুশাসনম। তো শব্দানুশাসনম, অথ, ঠিক আছে, অথেত্যয়ম। আমি এটাকে কি কেন ধরছি, এটাকে যদি 5 নম্বরের একটা ব্যাখ্যা দেয়, আমাকে সপ্রসঙ্গ ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এটা দেবলীনা সংস্কৃততে না বাংলায় করতে হবে আমাদের? স্যার সংস্কৃততে। আচ্ছা, সংস্কৃততে করতে হবে, তাহলে আমি এখানে বাংলায় বললে তোমার সবই সংস্কৃত ভাই, আমাদের আর কিছু বাংলা নাই, আমাদের সবই সংস্কৃত। মানে সেমিস্টার 4 থেকেই বড় ইনফ্যাক্ট প্রশ্ন সবই সংস্কৃত, সংস্কৃত হয়ে গেছে। দিদি বড় প্রশ্ন সংস্কৃত। না, সব সব সংস্কৃত, বড় ছোট মেজো সব সংস্কৃত। দারুণ ব্যাপার। আমি যদি আমার বাক্স প্যাটরা খুলে ফেলতে পারি, আমার প্রশ্ন মানে মনে হচ্ছে যেন মহাভাষ্যের প্রশ্নগুলো আমার রেডি করা আছে। তো
তো সেই আহা, এম এর সময় রেডি বাস্তবেরটা করেছিলাম। কোথায় তো? বাড়ি মানে বাড়ির বাইরে, মানে তুই কি বাইরে আছিস এরকম কিছু? না আমি তো, দিদি, মানে আমি কি করেছি, রুম শিফট করেছি, এবার সেই প্যাকার্স এন্ড ও মুভার্স দিয়ে কুরিয়ারটি সব যা ছিল আচ্ছা তুলে আচ্ছা প্যাক করে আচ্ছা দিয়েছে। আমি আচ্ছা। দেখছি যদি পেয়ে যাই আমি শেয়ার করে নেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম। ঠিক আছে। তো আমি অথ শব্দানুশাসনম এটাকে আমি ব্যাখ্যার দৃষ্টিতে বলছি, ঠিক আছে? তো কি দেবলীনা একটু সংস্কৃতিতে বলবো নাকি? মেয়েরা বলো কোনটা সুবিধা হবে। না দিদি স্যার, বাংলায় বলুন, বাংলায় আচ্ছা বলুন। আচ্ছা, বাংলায় বলি তাহলে। তো তোমরা বুঝবে দিয়ে সংস্কৃতে লিখবে, না হয় কোনো অসুবিধা নেই। বেশ। তো এখানে বলা হচ্ছে অথ শব্দানুশাসনম, আমাকে এটা স্যার, নিয়ে যদি ব্যাখ্যা করতে দেয়। হ্যাঁ। মিক্সড করে বলুন। বলছি যে আপনি মিক্সড করে বলতে পারেন। বুঝতে পেরেছি, ঠিক আছে। ঠিক আছে, তোমরা একটু সংস্কৃত শোনো তাহলে, দেখো যদি সংস্কৃত বুঝতে, আমি যদি খুব কঠিন বলে ফেলছি তখন আমাকে বলো, আমি বাংলায় বলি তখন, ঠিক হ্যাঁ, আছে? সেটাই ভালো। হ্যাঁ, কিন্তু আমি আহ, আমি আসলে খুব বেশি পড়াশোনা করিনি বলে খুব কঠিন বলতেও পারি না, আমি দেখবে সোজা সোজা করেই বলবো। দেখো, অথ শব্দানুশাসনম, এটা ব্যাখ্যায় আসবে, ঠিক আছে? ব্যাখ্যায় যখন আসছে আমাকে আগে প্রসঙ্গ লিখতে হবে, ঠিক আছে? আমাকে কি লিখতে হবে আগে? প্রসঙ্গ। তো প্রসঙ্গ মানে কোথা থেকে নেওয়া হয়েছে, তখন আমাকে বলতে হবে যে আহ পতঞ্জলি মহর্ষি পতঞ্জলি विरचिते व्याकरण महाभाष्ये पस्पशान्निके विद्यते इयं पंक्तिः। কিন্তু সবার ক্ষেত্রে এক, কিছু কিছু কমন লাইন থাকে না প্রসঙ্গ, ঠিক আছে? যেমন আমরা আগে বলতাম মহাকবি কালিদাস বিরচিতে রঘুবংশ মহাকাব্যে বর্ততে অয়ম শ্লোকঃ, সবার ক্ষেত্রে একটা লাইনই যেত, সেরকম এখানেও একটা লাইন যাবে। যত ব্যাখ্যা, যত মানে শর্ট কোশ্চেন, সরি মানে এক্সপ্লেনেশন আসবে, লাইনের এক্সপ্লেনেশন, যে মহর্ষি পতঞ্জলি বিরচিতে ব্যাকরণ মহাভাষ্যে পস্পশান্নিকে বিদ্যতে ইয়ম পঙ্ক্তিঃ। ঠিক আছে সুভদ্রা, ধরা গেছে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ হলো। এইবারে বলতে হবে এখানে কি বলা হয়েছে। তো এবার অর্থ শব্দানুশাসনম এখানে কি বলা হয়েছে, এখানে আহ শব্দ বিষয়কম শাস্ত্রম आरभ्यते इति अस्यां पंक्तौ सूचितं भवति। শব্দ বিষয়ক শাস্ত্র আরম্ভ হচ্ছে, এটি এই লাইনে বলা হয়েছে। তাহলে আমি ব্যাখ্যা যখন, আমি যখন প্রসঙ্গ লিখছি আমাকে বলতে হবে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এর আগে কি আলোচনা আছে সেটা তো এখানে প্রসঙ্গ নেই, এটা দিয়েই শুরু হচ্ছে, তাই আমি কোথা থেকে নেওয়া হয়েছে বললাম, আর এখানে কি আলোচনা হয়েছে সেটুকু বললাম। এরপরে আমাকে অথ শব্দানুশাসনম, এই যে তিনটে পদ আছে, এই তিনটে পদ নিয়ে আলোচনা করতে হবে, যে অথ শব্দের অর্থ কি, শব্দ বলতে কি বোঝানো হচ্ছে, অনুশাসন পদের অর্থ কি, ঠিক আছে? এগুলো নিয়ে তখন আলোচনা হবে। ঠিক আছে, তো দেখো তাহলে অথ পদের অর্থ কি এখানে, এখানে অথ পদের অর্থ হচ্ছে আরম্ভ। এখানে অথ পদের অর্থ কি? আরম্ভ। দাঁড়াও আমি একটা স্ক্রিন খুলি। বেশ, অথ পদের কিন্তু অনেকগুলো অর্থ আছে, ঠিক আছে? যেমন অমর কোষে আছে মঙ্গলানন্তরারম্ভ প্রশ্ন কার্ৎস্ন্যেষ্বথোথ, ঠিক আছে? তো আমি এটা তোমাদের স্ক্রিনে লিখি, দাঁড়াও, না হলে মনে হবে যেন স্যার কি একটা থো থা বলে বেরিয়ে চলে গেলেন। দাঁড়াও, এই যে দেখো মঙ্গলানন্তরারম্ভ প্রশ্ন কার্ৎস্ন্যেষু অথ, এই অর্থগুলো আছে, ঠিক আছে? মঙ্গলম
অনন্তরম, আরম্ভঃ, প্রশ্নঃ আর কার্ৎস্নিয়ম। ঠিক আছে, এবারে আমার কোনটা লাগছে? আরম্ভঃ। ঠিক আছে, অনেকগুলো অর্থে হয়, যেমন মঙ্গল, অনেক জায়গায় অথ শব্দ দ্বারা মঙ্গলাচরণ করা হয়। ঠিক আছে, তো আবার কোথাও কোথাও আছে আহ একটু, হ্যাঁ, কোথাও কোথাও আবার অনন্তরম, অথ শব্দের অর্থ হচ্ছে অনন্তর। যেমন আমরা যদি দেখি ব্রহ্মসূত্র, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। ঠিক আছে, অথ শব্দের অর্থ কি না? অনন্তর। সেখানে বলা হচ্ছে অথেত্যয়ম আনন্তর্যার্থঃ পরিগৃহ্যতে নাধিকারার্থঃ মঙ্গলস্য বাক্যার্থে সমন্বয়া ভাবাৎ, এরকম লাইন আছে ব্রহ্মসূত্রে। তো বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমার অর্থ হচ্ছে আরম্ভ। এরকম অথ যোগানুশাসনম আছে, সেখানেও অথ শব্দের অর্থ কিন্তু আরম্ভ। তাহলে কি হচ্ছে যে অথ শব্দের অর্থ আমাকে বলতে হবে আরম্ভঃ। আমি এখানে বলবো अस्यां पंक्तौ अथ शब्दस्य अर्थः आरम्भः इति। বা যদি আরেকটু বিস্তৃত বলতে চাই, अथ शब्दस्य बहवः अर्थाः भवन्ति। কি কি অর্থ সেটা বলতে পারি? अथ शब्दस्य मंगल मंगलानन्तरारम्भादयः, मंगल अनंतर आरंभ, मंगलानन्तरारम्भादयः बहवः अर्थाः सम्भवन्ति। ঠিক আছে, তেষু अत्र अथ शब्दस्य, তাদের মধ্যে এখানে अथ शब्दस्य अर्थः आरम्भः इति। এই যে বলা হচ্ছে অধিকার, অথেত্যয়ম শব্দ অধিকারার্থः প্রযুজ্যতে, এখানে অধিকার মানে কিন্তু আরম্ভ। ঠিক আছে, কোনো কিছুকে অধিকার করে থাকা নয়। ঠিক আছে, অধিকার মানে আরম্ভ। এরপরে কি বলা হচ্ছে? শব্দানুশাসনম। এই যে অনুশাসনম, তার অর্থ কি করা হলো? শাস্ত্রম। অনুশাসনম মানে কি? শাস্ত্রম। ঠিক আছে, শব্দানুশাসনম, এখানে অনুশাসন শব্দের অর্থ করা হলো শাস্ত্রম। বেশ, আমরা এইবারে আমরা যেটা করতাম, আমরা কিন্তু সবসময় না পাশে একটা টিকা রাখতাম। টিকা রাখলে কি হয়, ব্যাখ্যাগুলো ভালো পাওয়া যায়। তো এখানে যেমন আথা আথা শব্দানুশাসনম ইতি, এখানে অনুশাসন শব্দের কি না, আমি জানি অনুশাসন শব্দের অর্থ কি। এখানে লাইনে কিছু দেওয়া আছে কিনা আমরা দেখতে পারি। যাই হোক, আমার চোখে পড়ছে না। বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আমার মতো করে বলছি। তো অনুশাসনম, এটা কি হচ্ছে? অনুশাস্যতে অনেনা ইতি অনুশাসনম, যার দ্বারা অনুশাসিত হয়, ঠিক আছে, তাকে বলা হচ্ছে অনুশাসন। এখানে করণে লুট প্রত্যয় হয়েছে। ঠিক আছে, তাহলে আমি যখন বলবো অথা শব্দানুশাসনম, তখন আমাকে বলতে হবে যে শব্দানাম অনুশাসনম শব্দানুশাসনম হলো। এইবারে কোন শব্দগুলোর অনুশাসন? না, লৌকিকানাম বৈদিকানাম চ শব্দানাম অনুশাসনম अस्मिन् গ্রন্থে ভবতি। মানে এখানে শব্দানুশাসন বলা হচ্ছে, তো অনুশাসন মানে কি? অনুশাসন মানে তো শাস্ত্র। অনুশাস্যতে অনেনা, আচ্ছা, কি অনুশাসন করা হয়, কি এখানে আহ কি বলবো, কি এখানে শাসন করা হচ্ছে? ঠিক আছে, তো শাস্ত্রের কাজ কিন্তু দুটোই। শাস্ত্র আমাদেরকে দু ধরনের উপদেশ দেয়, একটা হচ্ছে প্রবৃত্তিয়াত্মক উপদেশ, একটা হচ্ছে নিবৃত্তিয়াত্মক উপদেশ। শব্দগুলো শুনতে এত খটোমটো হলেও মোদ্দা কথাটা খুব সোজা। মানে এই কাজটা করবে আর এই কাজটা করবে না। ঠিক আছে, যেমন ধরো যদি আমাদের সংবিধান একটা শাস্ত্র হয়, সে কি বলবে যে তুমি এই যে রাষ্ট্রীয় দায়িত্বগুলো আছে সেগুলো পালন করবে, আর
কোনো ক্যাওস করবে না বাপু, সুন্দরভাবে সমাজে থাকো। তো শাস্ত্রে ডেফিনিশন আছে, বলা হয় প্রবৃত্তির্বা নিবৃত্তির্বা নিত্যেন কৃতকেন বা পুংসাম येनोपदिश्येत তচ্ছাস্ত্রম অভিধীয়তে। বেশ, আবার আমি এটা স্ক্রিনে লিখে দিই, তাহলে কি হবে, রেকর্ড হচ্ছে যেহেতু পরে তোমরা আরেকবার দেখে নিতে পারবে। বেশ, প্রবৃত্তির্বা নিবৃত্তির্বা নিত্যেন কৃতকেন বা পুংসাম येनोपदिश्येत তচ্ছাস্ত্রম অভিধীয়তে। ঠিক আছে, প্রবৃত্তির্বা নিবৃত্তির্বা নিত্যেন কৃতকেন বা পুংসাম येनोपदिश्येत তচ্ছাস্ত্রম অভিধীয়তে। মানে তাকে শাস্ত্র বলা হয়, কাকে, যার দ্বারা, পুংসাম মানে জীবাত্মাদের উদ্দেশ্যে, ঠিক আছে, জীবাত্মাদের উদ্দেশ্যে, শুধুমাত্র ছেলেদের উদ্দেশ্যে তা কিন্তু নয়, জীবাত্মাদের উদ্দেশ্যে, ঠিক আছে, জীবেদের উদ্দেশ্যে কি করা হয় না, উপদেশ দেওয়া হয়। येन उपदिश्येत, কি বিষয়ক উপদেশ দেওয়া হয়, প্রবৃত্তির বা নিবৃত্তির বা, প্রবৃত্তি বিষয়ক বা নিবৃত্তি বিষয়ক উপদেশ দেওয়া হয়। প্রবৃত্তি বিষয়ক উপদেশ কিরকম, অগ্নিহোত্রম জুহুয়াত, এ তুমি অগ্নিহোত্র যাগ করবে, সরি অগ্নিহোত্র হোম করবে, অগ্নিহোত্রম জুহুয়াত। আবার বলা হয় কি না, মা হিংস্যাৎ সর্বাভূতানি, এই তুমি কিন্তু কারোকে হত্যা করবে না। ব্রাহ্মণম না হন্যাত না কলঞ্জম ভক্ষয়িত, এরকম বহুদা নিষেধ আছে, এটা করবে না। ঠিক আছে, বর্হিষি রজতম না দেয়ম, বর্হির জাগে রজত দক্ষিণা রূপে দেবে না। এরকম কি করা উচিত আর কি করা উচিত নয়, এই বিষয়ে বহু উপদেশ দেওয়া আছে। ঠিক আছে, তো শাস্ত্রের কাজটাই হচ্ছে এটা, যে কোনখানে প্রবৃত্তি হবে আর কোনখানে প্রবৃত্তি হবে না। দেখো না, যদি এটা শব্দ বিষয়ক শাস্ত্র হয়, আমরা এখন কি পড়তে যাচ্ছি, কোন শাস্ত্র আরম্ভ হচ্ছে, পায়েল কোন শাস্ত্র আরম্ভ হচ্ছে, শব্দ বিষয়ক শাস্ত্র আরম্ভ হচ্ছে, ঠিক কিনা বলো পায়েল? হ্যাঁ স্যার। এইবারে এই শাস্ত্রের কাজ কি হবে, শাস্ত্রের কাজই হচ্ছে প্রবৃত্তি বিষয়ক উপদেশ করবে, না হলে নিবৃত্তি বিষয়ক উপদেশ করবে। মানে তুমি এটা করবে, এই এই ধরনের কথাবার্তা বলবে, না হলে বলবে তুমি এটা করবে না। তাহলে শব্দের ক্ষেত্রে শাস্ত্র আমাকে কি উপদেশ দেবে, যে এই শব্দগুলো তুমি প্রয়োগ করবে আর এই শব্দগুলো তুমি প্রয়োগ করবে না, বা এইগুলো হচ্ছে সঠিক শব্দ আর এইগুলো হচ্ছে অপশব্দ। ঠিক আছে, এরকম ভাবে উপদেশ করবে, ঠিক কিনা পায়েল বলো তো? হ্যাঁ স্যার। না হলে তো শব্দশাস্ত্রের আর কি কাজ আছে? শব্দশাস্ত্র যদি প্রবৃত্তি এবং নিবৃত্তি উপদেশ আমাকে দেয়, তার মানে ও বলবে যে তুমি এই শব্দগুলো ব্যবহার করবে, এগুলো ঠিকঠাক, আর এই শব্দগুলো ব্যবহার করবে না, কারণ এগুলো অপশব্দ। ঠিক আছে, এইটুকুই উপদেশ করবে। এবং কিভাবে করতে পারে, যে নিত্যে না কৃতকে নেওয়া। স্যার হ্যাঁ বলো সুভদ্রা। বলছি, তার আগে তো জানতে হবে যে কোন শব্দটা খারাপ বা কোন শব্দটা ভালো। হ্যাঁ নয়তো জানতে আমি হবে তো। আমি অন্যের ওই কথা শুনে কেনই বা বলবো যে উম আমাকে এই শব্দটা বলতে বারণ করছে, আমি বলবো না, কিন্তু আমি জানবো কি করেছে সেটা খারাপ কি এই ভালো। জন্যই তো, এই জন্যই তো শাস্ত্রটা পড়তে হবে, যে কোনটা ঠিক কোনটা ভুল জানার জন্য। যাতে হঠাৎ করে বিবেক স্যার ক্লাসে বলে দেবেন এরপর থেকে বিরিয়ানি শব্দ উচ্চারণ করবে না, ওটা অপশব্দ, বলে স্যার কোন শাস্ত্রে লেখা আছে? সুভদ্রা ঠিক কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বিরিয়ানি স্যার। হুম, কি বলছে সুভদ্রা? আমি কিছু বলিনি তো। আচ্ছা আচ্ছা, অদিতি বলছিল মনে হয়, ওর খুব মনে কষ্ট হয়েছে, স্যার এটা অপশব্দ বলবেন না, এটা একটা মোরাল ক্রাইম। স্যার, যাই হোক, ঠিক ও আছে, আচ্ছা, সুতরাং ঠিক দেখো, আছে। হুম, সুতরাং দেখো, বিষয়টা হচ্ছে যে শাস্ত্রের কাজই হচ্ছে ও প্রবৃত্তি বা নিবৃত্তির উপদেশ করবে, যে কোনো শাস্ত্রই হোক। তুমি ধরো এবারে তুমি মেডিকেল সায়েন্স পড়তে যাচ্ছ, ও তোমাকে বলবে যে এই কাজগুলো তুমি করবে, শরীর ভালো থাকবে, এগুলো তুমি করবে না, এতে শরীর খারাপ হবে। ঠিক আছে, বা ধরো কেউ হার্টের
ডাক্তার, সে সেই ধরনের বই পড়ছে, তাকে বলে দেওয়া হবে এগুলো করলে হার্ট ভালো থাকে, এগুলো করলে হার্ট খারাপ থাকে, এগুলোতে প্রবৃত্তি হবে, এগুলো থেকে নিবৃত্তি হবে। শাস্ত্রের কাজই হচ্ছে প্রবৃত্তি এবং নিবৃত্তির উপদেশ করা। ঠিক আছে? অনুশাসন মানে কিন্তু স্পেসিফিক্যালি একদম শাস্ত্র, মানে আমরা কিন্তু এই রেফারেন্সটা তখন ব্যবহার করতে পারি। কি বলা আছে? শব্দানুশাসনম। ঠিক আছে? সেখানে আমাদের লাইন কি আছে মহাভাষ্যের, যে শব্দানুশাসনম শাস্ত্রম। ঠিক আছে? শব্দের অনুশাসন, এখানে অনুশাসন মানে কি? শাস্ত্র। কি করে হলো না? অনুশাস্যতে অনেন ইতি অনুশাসনম, যার দ্বারা, এই দেখো অনুশাসন শব্দটা দুম করে শাস্ত্র হয়ে গেল কেন না? অনুশাস্যতে অনেন। ঠিক আছে? অর্থাৎ বাংলায় লিখলে যার দ্বারা অনুশাসন করা হয় তাকে বলে অনুশাসন বা শাস্ত্র। স্যার দুটোই অনুশাসন হয়ে গেল, এখানে ক্রিয়া, যার দ্বারা অনুশাসন রূপ ক্রিয়া করা হয় তাকে বলা হচ্ছে অনুশাসন বা শাস্ত্র। আর যে শাস্ত্র চলে এলো, শাস্ত্রের ডেফিনিশন হয়ে আমি এটা দিয়ে দেব। সেখানে কি বলা হচ্ছে আমি বাংলাটা লিখে দিচ্ছি, যে যে নিত্য বা কৃতক শব্দাবলীর মাধ্যমে পুরুষের উদ্দেশ্যে, পুরুষ মানে জীবাত্মা, পুরুষের বা জীবের উদ্দেশ্যে, পুরুষের উদ্দেশ্যে প্রবৃত্তি এবং নিবৃত্তির উপদেশ করা হয়, সেই শব্দাবলীকে শাস্ত্র বলে। এই দেখো তো এটা বোঝা গেল কিনা? শাস্ত্র মানে কি? শাস্ত্র মানে তো শব্দ, কিছু শব্দ যেখানে বলা হবে এটা করবে আর এটা করবে না, সেটা নিত্য হতে পারে বা অনিত্য শব্দাবলী হতে পারে। এটা কি হলো? ব্যাপারটা বোঝা গেল না? নিত্য শব্দাবলী কোনগুলো? বেদ। বেদ তো নিত্য। তো বেদে যদি এরকম প্রবৃত্তি নিবৃত্তি বলা থাকে তাহলে ওটা নিত্য শব্দের মাধ্যমে বলা হয়েছে। ওই শব্দগুলো নিত্য, অনাদি অনন্ত কাল থেকে আছে। ঠিক আছে? ওগুলো নিত্য শব্দ। এরকম আছে নাকি? আছে তো। এই যে অগ্নিহোত্রম জুহুয়াত, ঠিক আছে, এরকম বিভিন্ন ইহ চেদ অবেদিত অথ সত্যমস্তি না চেদ ইহা বেদিত মহতি বিনষ্টি, এরকম উপনিষদ গুলোতে আছে। ঠিক আছে? বা আহারাহ সন্ধ্যা মুপাসিত, এসব আছে। তো এইরকম যখন বৈদিক বাক্য এর মাধ্যমে প্রবৃত্তি নিবৃত্তি বোঝাবে, সেই বাক্যগুলো হচ্ছে নিত্য বাক্য। আর এবারে আমি মনু একটা শাস্ত্র লিখেছে, ওটা তো নিত্য বাক্য নয়। ঠিক আছে? ওটা কৃতক, মানে ওটা করা হয়েছে, যাহাই কৃত তাহাই কৃতক, যেই বাল সেই বালক। সেরকম কৃত মানেও যা, কৃতক মানেও তা। তার মানে এই বাক্যগুলো নিত্য বেদাদি বাক্য হতে পারে, বা কেউ লিখেছে, কোনো আপ্ত ব্যক্তি, কোনো জ্ঞানী ব্যক্তি লিখেছে যার কথা আমরা মেনে চলি, ঠিক আছে, তারও কথা হতে পারে, তাকে আমরা শাস্ত্র বলতে পারি। ঠিক আছে? প্রিয়া, ব্যাপারটা বোঝা যাচ্ছে তো নাকি? নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। সুতরাং আমরা এখন কি করতে চলেছি? শব্দের অনুশাসন, শব্দ বিষয়ক শাস্ত্র পড়তে চলেছি, যেখানে কি করা হবে, যেখানে কি করা হবে যে কোনগুলো সাধু শব্দ, কোনগুলো অসাধু শব্দ, এগুলোকে আলাদা করে দেখিয়ে দেওয়া হবে। আমি সাধু শব্দ প্রয়োগ করব, অসাধু শব্দের প্রয়োগ থেকে নিজেকে বিরত রাখবো, তার ফলে প্রবৃত্তি নিবৃত্তি সম্ভব হবে। তো এটা কিন্তু ব্যাকরণের ডেফিনিশনের মধ্যেই আছে, আমি অত বিস্তারে যাচ্ছি না। তাই ব্যাকরণের ডেফিনিশন কি, তার ব্যুৎপত্তিগত অর্থ কি, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। দু ধরনের বিগ্রহ পাওয়া যায়। ব্যুৎপত্তি একটাই, বি পূর্বক, আ পূর্বক বা আং পূর্বক। ঠিক আছে? আং বা আ দুটোই লিখতে পারেন। ক্রি ধাতু, তার সাথে লিউট প্রত্যয় করে ব্যাকরণ শব্দ নিষ্পন্ন হয়। ঠিক আছে? করণে লিউট প্রত্যয় করে ব্যাকরণ শব্দ নিষ্পন্ন হয়। তো এর বিগ্রহ দুটো হয়, একটা হচ্ছে ব্যাক্রিয়ন্তে, ব্যুৎপাদ্যন্তে শব্দাহ অনেন। বাংলা কি? যার দ্বারা শব্দ সমূহের ব্যুৎপাদন করা হয়, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় বিভাগ দেখানো হয়, তাকে আমরা বলছি ব্যাকরণ। অথবা ব্যাক্রিয়ন্তে বিবিচ্যন্তে শব্দাহ অপশব্দেভ্যঃ অনেন। করণেও হয়েছে তো, তার জন্য অনেন।
কি বলা হচ্ছে, যার দ্বারা মানে যে শাস্ত্রের দ্বারা শব্দ সমূহকে, ব্র্যাকেট দি, সাধু শব্দ সমূহকে, সাধু মানে ঠিকঠাক শব্দ সমূহকে অপশব্দ সমূহের থেকে আলাদা করা হয়, তাকে বলা হচ্ছে ব্যাকরণ। দেখো ব্যাকরণের ডেফিনিশনের মধ্যেই কিন্তু ওই ব্যাপারটা আছে, যে ওই প্রবৃত্তি নিবৃত্তির ব্যাপারটা। দেখো কি বলছে, যার দ্বারা সাধু শব্দ সমূহকে অসাধু শব্দ সমূহের থেকে আলাদা করা যায়। এইবারে সাধু শব্দ সমূহ কম, অসাধু শব্দ বেশি আছে, এখানেই আছে যে একটাই মাত্র গো শব্দ, তার অনেকগুলো অপশব্দ আছে, গাবি, গোণী, গোতা, গোপাতালিকা। তাহলে আমি কি করব, অপশব্দগুলো এখন শিখতে যাব না, আমি সাধু শব্দগুলোই শিখবো। তাহলেই আমি বুঝতে পারবো যে এখানে বাকি যে শব্দগুলো আছে সেগুলো অপশব্দ। আচ্ছা, এবারে আমাকে একটু বলো তো, আহ দেবলীনাই বলো। দেবলীনা, তোমাকে যদি আমি অনেকগুলো চাল দিই, মানে ধরো একদম এক মানে আমাদের জামবাটি বলে বাঁকুড়ার ভাষায়, এক জামবাটি চাল দিয়েছি, ঠিক আছে, তো এবং সেখানে 10টা খেজুর দিয়েছি, তুমি কি করবে, সব চালগুলোকে আলাদা আলাদা করে তুলবে, না 10টা খেজুর আলাদা করে তুলে নেবে তা আলাদা করার জন্য, দেবলীনা? 10টা খেজুর তুলে নেবো আলাদা করার জন্য। অবভিয়াসলি, কারণ কি খেজুরটা কম, চালগুলো তো সংখ্যায় বেশি। সেই রকম শব্দ কম, অপশব্দ বেশি। ওই জন্য যদি আমি শব্দটাকে জেনে নিই তাহলে অপশব্দের জন্য খাটতে হবে না। এই জন্য পাণিনি ব্যাকরণটা যখন করেছেন উনি অপশব্দ নিয়ে আলোচনা করেননি, উনি সাধু শব্দ নিয়ে আলোচনা করেছেন। কারণ কি, সাধু শব্দটা জানলে অপশব্দগুলো এমনি যে অপশব্দ সেটা বোঝা যাবে। এবার দেখো দেবলীনা, আমি হলাম গিয়ে বিবেক, ঠিক আছে, আমি হলাম বিবেক স্যার। এইবারে কে কে বিবেক স্যার নয় এটা বোঝার জন্য তোমাকে আমাদের পুরো বিশ্বের যত পপুলেশন আছে সবাইকে গিয়ে গিয়ে দেখতে হবে, ইনি বিবেক স্যার নয়, বিবেক স্যার নয়। এটা উল্টো করো, যে বিবেক স্যার তাকে দেখে নাও, তাহলেই তো হয়ে গেল। ইনাকে দেখে নিলে ইনি বাদ দিয়ে যারা আছেন তারা বিবেক স্যার নন, মিটে গেল ঝামেলা। তো পাণিনি ওটাই করেছেন শাস্ত্রে, উনি সাধু শব্দগুলোর উপদেশ করেছেন, ঠিক আছে। তার ফলে কি হয়েছে, অসাধু শব্দগুলোকে আমি খুব সহজে আলাদা করে নিতে পেরেছি। বেশ, আবার আবার আমরা জায়গায় ফিরে যাব। আচ্ছা, এই যে আমি বললাম শব্দানুশাসনম, অথ শব্দের অর্থ হচ্ছে আরম্ভ, মানে স্টার্ট হচ্ছে। কি স্টার্ট হচ্ছে না, শব্দানুশাসনম, শব্দ বিষয়ক অনুশাসন। অনুশাসন মানে বললাম শাস্ত্র, এখন শব্দ বিষয়ক শাস্ত্র আরম্ভ হচ্ছে। শাস্ত্র কাকে বলে না, যে শব্দাবলীর মাধ্যমে প্রবৃত্তি বা নিবৃত্তির উপদেশ করা হয় তাকে বলা হয় শাস্ত্র। এটা যেহেতু শব্দ বিষয়ক শাস্ত্র, তাই এখানে কোনগুলো সাধু শব্দ, কোনগুলোকে প্রয়োগ করা যায়, কোনগুলো সাধু শব্দ নয়, কোনগুলোকে প্রয়োগ করা চলবে না, সেই বিষয়ে এখানে আলোচনা হবে। দেখো তো পরিষ্কার চকচকে ঝকঝকে হলো কিনা, প্রিয়া দেখো তো। প্রিয়া আছো তো নাকি? হ্যাঁ স্যার আছি। আচ্ছা বেশ, আমি জানি খিদে পেয়েছে, কিন্তু খিদে পেলে ঘুমও পায়, একটু কষ্ট করে লড়বে স্যারের সাথে, কারণ ঘুমিয়ে পড়ো না কেউ, ঠিক আছে? বেশ, আচ্ছা স্যার। হ্যাঁ, আসলে তোমরা যদি কেউ ঘুমিয়ে পড়ো আমার অ্যাকচুয়ালি বলার কোনো অধিকার নেই, কারণ আমি ক্লাসে প্রচুর ঘুমিয়েছি। তো ওই জন্য মানে যে দোষ নিজে করেছি সেই দোষের জন্য তোমাদেরকে আর বলতে পারি না, কিন্তু ওই আর কি, ঘুমিও না তাহলে মিস করে যাবে। বেশ, ঠিক আছে। আচ্ছা, এতদূর অব্দি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে দেখো তো? অদিতি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। দেবলীনা? হ্যাঁ স্যার ক্লিয়ার। ইয়া? হ্যাঁ স্যার। সুভদ্রা? হ্যাঁ স্যার, পায়েল? ঠিকঠাক। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, ঠিক আছে। এইবারে এরপরে তোমাকে ব্যাখ্যাতে আরো যোগ করতে হবে। এখানে তো অথশব্দানুশাসনম তুমি অনেকটাই বললে, কিন্তু এরপরে শব্দগুলো, এখানে শব্দানুশাসনম, এখানে শব্দ বলতে কি বোঝানো হয়েছে তোমাকে বলতে হবে। যে এখানে শব্দানুশাসন বলতে লৌকিক এবং বৈদিক শব্দগুলোর কথা বলা হয়েছে। মানে এটা কোন শব্দের শাস্ত্র না, লৌকিক শব্দ এবং বৈদিক শব্দ উভয় শব্দেরই আলোচনা এখানে হয়েছে। তাহলে লৌকিক শব্দ কোনগুলো, যেগুলো সাধারণভাবে ব্যবহার করা হয় লোক ব্যবহারে,
গৌহু আশ্বাহ পুরুষাহ হস্তি শকুনি মৃগঃ ব্রাহ্মণঃ, এরকম যে শব্দগুলো আছে লৌকিক শব্দ, সেগুলো কে আশ্রয় করে এই শাস্ত্র রয়েছে, অর্থাৎ লৌকিক শব্দগুলোর আলোচনা এখানে রয়েছে, আর বৈদিক শব্দেরও আলোচনা রয়েছে। বৈদিক শব্দ কোনগুলো? এখানে 4টে বেদের প্রথম মন্ত্রগুলোর একটু একটু করে প্রতীক শব্দ নেওয়া হয়েছে। যে বৈদিক শব্দ কোনগুলো, যেমন অথর্ববেদের সান্নো দেবীরভিষ্টায়ে সান্নো ভবন্তু পীতয়ে আছে, বা যজুর্বেদের আছে ঈশে ত্বর্যে ত্বা বায়বস্থা দেবো বাহা ইত্যাদি মন্ত্র আছে। ঋগ্বেদের তো খুব প্রচলিত অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম। সামবেদের অগ্ন আয়া হি বীতয়ে ঘৃণানু হব্যদাতয়ে নিহতা সৎসিবর্হিষি। ঠিক আছে, তো এইরকম প্রত্যেকটা বেদের প্রথম মন্ত্রগুলো নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো আমরা এগুলো দেব। যে এখানে অত্র শব্দাহ ইত্যুক্তে লৌকিকাহ বৈদিকাশ্চ শব্দা গৃহীতাः ভবন্তি। লৌকিকাः শব্দাः हि ये शब्दाः लोकव्यवहारे प्रयुक्ताः भवन्ति, यथा गौः अश्वः पुरुषः हस्ती शकुनिः मृगः ब्राह्मणः इत्यादयः। হলো वैदिक शब्दाः तावत् वेद मन्त्रेषु प्रोक्ताः शब्दाः यथा, এই 4টে মন্ত্র। ঠিক আছে, তাহলে এখনো অবধি তুমি অনেকগুলো কিন্তু লিখে ফেলেছো, মোটামুটি 5 নাম্বারের জন্য যথেষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এইবারে এই যে অথ গৌরিত্যত্র কাহা শব্দ, এখানে যাওয়ার দরকার নেই, তোমার এইখানের মধ্যেই কিন্তু বিষয়টা ঢুকে যাবে। মানে এই যে কতগুলো শব্দ আছে দেখো, অথেত্যয়ম শব্দ অধিকারার্থ প্রयुज्यते, শব্দানুশাসনম অথেত্যয়ম শব্দ অধিকারার্থ প্রयुज्यते, মানে অথ এই শব্দটি অধিকার অর্থে প্রযুক্ত হয়েছে। অধিকার মানে কি বললাম? আরম্ভ অর্থে প্রযুক্ত হয়েছে। তার মানে কি? শব্দানুশাসনম, শব্দের অনুশাসন, শব্দ সমূহের অনুশাসন। অনুশাসন মানে কি? শাস্ত্র, শব্দ সমূহের শাস্ত্র, শব্দ সমূহ বিষয়ক শাস্ত্র। অধিকৃতম বেদিতব্যম, আরম্ভ হচ্ছে এমনটি বুঝতে হবে। হলো, বুঝলাম। তারপরে জিজ্ঞেস করছে, আচ্ছা কোন শব্দগুলো শাস্ত্র? শাস্ত্র মানে তো আমরা জানি যে এখানে প্রবৃত্তি নিবৃত্তি বোঝানো হয়, এখানে কোন শব্দের শব্দ বিষয়ক প্রবৃত্তি নিবৃত্তি বোঝানো হবে? এই দেখো, লৌকিকানাম বৈদিকানাম চ, লৌকিক শব্দগুলোর বৈদিক শব্দগুলো। হ্যাঁ, লৌকিক শব্দ সেগুলো কোনগুলো? না, লৌকিক ব্যবহারে আমরা যে শব্দগুলোকে প্রয়োগ করি, গৌহু অশ্বাহ পুরুষাহ হস্তি শকুনিহি মৃগঃ ব্রাহ্মণ ইত্যাদি যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। আবার বৈদিক যে শব্দগুলো আছে, বেদ মন্ত্রে যে শব্দগুলো উঠে এসেছে, সেগুলো নিয়েও আলোচনা করা হবে। ঠিক আছে, তো এখানে আমি এক্সট্রা কি অ্যাড করব? অথ শব্দের যে অর্থগুলো আছে ওটা রেফারেন্স হিসেবে অ্যাড করব। শাস্ত্রের যে ডেফিনিশন আছে সেই শাস্ত্রের ডেফিনিশনটা এখানে রেফারেন্স হিসেবে অ্যাড করব। আর যারা বুদ্ধিমান হবে তারা কোনো একটা টিকা থেকে, সেটা প্রদীপ হতে পারে, সেটা উদ্ধত হতে পারে, কোনো একটা লাইন জাস্ট তুলে দাও। ঠিক আছে, তো তাহলেই হয়ে যাবে। যেমন অথ শব্দের অর্থ যে আরম্ভ, এটা দেখো এখানে একটা লাইনে বলা আছে, অনেক ক্রিয়া বিষয়স্যাপি শব্দানুশাসনস্য প্রারভ্যমানতা অথশব্দ সন্নিধানেন প্রতীয়তে। ঠিক আছে, তো আমি কিভাবে এটাকে অ্যাড করব? আমি বলবো অথ শব্দের অর্থ হচ্ছে আরম্ভ। আসমিন বিষয়ে প্রদীপ টিকায়াম উচ্যতে, এই বিষয়ে প্রদীপ টিকাতে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ও আমি স্ক্রিনটাই দেখাইনি, এক সেকেন্ড, স্ক্রিনটা চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম। এই বিষয়ে প্রদীপ টিকাতে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? এই যে লাইনটা দিয়ে দিলাম, অনেক ক্রিয়া বিষয়স্যাপি শব্দানুশাসনস্য প্রারভ্যমানতা অথশব্দ সন্নিধান প্রতীয়তে ইতি। ব্যাস, তার মানে কি হলো? তার মানে আমি প্রদীপ টিকাটাও দেখেছি। তোমার একটা হেলদি, একটা 5 নাম্বার পাওয়ার মতো একটা ব্যাখ্যা রেডি হয়ে গেল। তার মানে তুমি অন্য রেফারেন্সও দিলে, টিকার কথাও বললে, মূল বিষয়টাও বললে। সুভদ্রা, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তোমার যে খাতা দেখছে, ঠিক আছে, সেখানে তো তুমি উপস্থিত নেই সুভদ্রা, তোমার খাতা উপস্থিত আছে, তোমার লেখা উপস্থিত আছে, ফলে ওখানে তুমি যতটা ভালো জিনিস দিতে পারবে
তত লোকজন সন্তুষ্ট হবে। এবার বিষয় হচ্ছে যে আমি এই টিকাগুলো কোথা থেকে পাবো, আপনার কাছে তো বই আছে, আমার কাছে তো বই নেই। তো বিষয় হচ্ছে অনলাইনে পাওয়া যেতে পারে, অথবা আমাদের লাইব্রেরিতে যে লাইব্রেরি গুলো আছে সেখানে গেলে মহাভাষ্যের পস্পসান্নিকের বই খুললেই প্রদীপ আর উদ্যোগ টিকা আছে, ঠিক আছে সুভদ্রা, ওখানে পেয়ে যাবে। যদি মনে হয় যে তুমি এরকম লাইন তুলে অন্যদের থেকে আলাদা করবে, নাহলে সবাই তো একই রকম লিখছে, তুমি একটু আলাদা হুম করবে। এইগুলো দিয়ে এই দুই একটা উদ্ধৃতি অ্যাড করে দিলে, আবার ওই উদ্ধৃতিটা না অন্য কালিতে লিখবে। আমি দেখেছি খাতা দেখতে দেখতে কয়েকজন আছে যে আমি যে এটা জানি এটা যে অন্য কেউ লেখেনি, ওরা কি করে উদ্ধৃতিগুলো অন্য কালিতে, ধরো পরীক্ষাটা দিচ্ছে নীল কালিতে, উদ্ধৃতিগুলো কালো কালিতে লেখে। তো হ্যাঁ স্যার সময় তো থাকবে না তো। হ্যাঁ সেটা দেখো, যে শর্ট কোয়েশ্চেন আছে তো সময় পেয়ে যাবে, চাপের কিছু নেই। সেটা তোমরা দেখো, আমি বলছি না, আমি এখন টিউশন টিচারের মতো চালাচ্ছি বিষয়। তো সুতরাং আমি সেই হিসাবেই বলছি যে তোমরা চাইলে পেনের কালি চেঞ্জ করে আহ, এগুলো লিখতে পারো। আর সেকেন্ড, এই কোটেশন গুলোতে যেন কোনো ভুল না থাকে, কোটেশনে যেন ভুল না থাকে। তুমি কোটেশন দিলে সেটা আবার ভুল, সেটা যেন না হয়, ঠিক আছে? বেশ। আচ্ছা, অথ শব্দানুশাসনম, এই জায়গাটা বুঝতে কার অসুবিধা হয়েছে? দেখো এখন দেবলীনা ব্যাপারটাকে মনন করতে পারছো? চোখটা বন্ধ করো, দেখো তো। অথ শব্দানুশাসনম, প্রথমে আমি ভূমিকা লিখছি। ভূমিকাতে কি লিখছি? যে মহর্ষি পতঞ্জলি বিরচিতে व्याकरण महाभाष्ये पस्पशान्निके विद्यते इयं पंक्तिः, शब्द विषयकं शास्त्रम् आरभ्यते इति अस्यां पंक्तौ आलोचितम्। হয়ে গেল। এরপরে অথ শব্দের অর্থ শব্দানুশাসনম, শব্দানাম অনুশাসনম বা শব্দস্য অনুশাসনম, শব্দানুশাসনম। সেখানে অনুশাসন শব্দের অর্থ বলতে হবে অনুশাস্যতে অনেনা ইতি অনুশাসনম, অনুপূর্বক শাস ধাতুর পরে আহ করণে লুট প্রত্যয় করে অনুশাসন শব্দ নিষ্পন্ন হচ্ছে। এখানে অনুশাসন শব্দের অর্থ হচ্ছে শাস্ত্র, ঠিক আছে? তো সুতরাং এখানে কি আরম্ভ হচ্ছে না, শব্দ বিষয়ক শাস্ত্র আরম্ভ হচ্ছে। শাস্ত্রের কাজ কি? প্রবৃত্তির বা নিবৃত্তির বা নিত্যেন কৃতকেন বা পুংসাম येनोपदिश्येत তৎশাস্ত্রম অভিধীয়তে, অর্থাৎ জীবের উদ্দেশ্যে প্রবৃত্তি এবং নিবৃত্তির উপদেশ করে থাকে শাস্ত্র। সুতরাং এখানে শব্দ বিষয়ক প্রবৃত্তি এবং নিবৃত্তি উপদিষ্ট হবে। এবারে কোন শব্দ বিষয়ক প্রবৃত্তি নিবৃত্তি এখানে আলোচনা হবে? বলা হচ্ছে এখানে লৌকিক এবং বৈদিক শব্দ সমূহের আলোচনা হবে। লৌকিক শব্দ বলতে যে লৌকিক লোক ব্যবহারে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে লৌকিক শব্দ, যেমন গৌহু অশ্ব পুরুষাহ অস্তি শকুনি মৃগঃ ব্রাহ্মণঃ ইত্যাদি। আর বেদে যে শব্দগুলো প্রযুক্ত হয়েছে মন্ত্রের মধ্যে সেগুলো হচ্ছে বৈদিক শব্দ। যেমন তুমি চারটে যেরকম আছে মহাভাষ্যে, সন্নো দেবীর অভিষ্টায়ে ঈশেত্বর্যেত্বা অগ্নিমিলে পুরোহিতম আগ্নেয়ায়া হি বীতায়ে ইত্যাদি দিলে, ঠিক আছে? তো আর যখন তুমি লিখছো সেখানে লিখবে যে অথ শব্দের অর্থ যে আরম্ভ, এই প্রসঙ্গে প্রদীপ টিকাতে বলা হয়েছে অনেক ক্রিয়া বিষয়স্যাপি শব্দানুশাসনস্য প্রারভ্যমানতা অথ শব্দ সন্নিধানেন প্রতীয়তে। ব্যাস হয়ে গেল, পুরো বিষয়টা একটা কোটপানা হয়ে গেল, খুব ওয়েল অ্যারেঞ্জড হয়ে গেল। আচ্ছা, এবার এই এই ব্যাখ্যার জায়গাটা বোঝা গেছে তো? দেখো এইটাতে কোনো কনফিউশন নেই তো অদিতি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি জায়গাটা, হুম। ক্লিয়ার। প্রিয়া দেখো তো এটা হলো কিনা। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, তো এইটাকে লিখে ফেলবে, আজকেই লিখে ফেলবে, ঠিক আছে? গিয়ে একে অপরের সাথে আলোচনা করে লিখে ফেলবে এটা। আর আমি দেখছি যদি আমি ওই আমার পুরনো চিত্রগুপ্তের খাতা পাওয়া যায়, আমার সেই সময়কার নোট, এবং আমি কিন্তু নোট সবসময় নিজে লিখতাম। তো এটা 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 আবার ভেবো না যে সবাই যখন চাকরি বাকরি পেয়ে যায় সবাই তখন এরকম বলে যে নোট নিজে লিখতাম, আসলে সব এদিক ওদিক থেকে ম্যানেজ করেছে। আমি কিন্তু একেবারেই নিজে লিখতাম। আমাদের কাছে নোট এভেলেবেল ছিল, কিন্তু আমার ইগোতে লাগতো যে আমার কি এতই দৈন্য দশা যে আমাকে অন্য কারোর নোট নিয়ে পড়তে হবে, আমি কি নিজে সত্যি সত্যি লিখতে পারবো না? তো আমি সবসময় আমার যত নোট 12-এর পর থেকে সব আমি নিজে লিখেছি। আর 12-এর আগে যত নোট ছিল একটাও আমি লিখিনি। সব মানে আমাদের অয়ন বাবু, গৌরদাস মহারাজ, পট্টযশী বাবু, ওনারা যা নোট লিখতেন আমাদেরকে ওটাই লিখতে হতো।
মানে ওখানে স্বাধীনতা ছিল না, এবং ওটা ছিল বলেই ওই ভাষাটাকে রপ্ত করতে পেরেছিলাম। এখন আমাদের স্টাইল অনেকটা ওনাদের মতো, কারণ সেই সময় প্রচুর মুখস্থ করেছিলাম বলে। কিন্তু 12 পরে আমি কিন্তু সমস্ত নোট নিজে লিখেছি। তো আমিও তোমাদেরকে সাজেস্ট করব যে চেষ্টা করো নিজে লেখার, ম্যামদের দিয়ে কারেকশন করিয়ে নেবে। নিজে লিখতে লিখতে একটু হাতটা সড়গড় হয়ে গেলে না, দেখবে একটু স্বাধীনতা অনুভব করবে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, যদি দেখো যে ভাষাতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই তুমি কারো সহায়তা নেবে। ঠিক আছে, বেশ। আচ্ছা, এবারে নেক্সটে যাই, বড় প্রশ্নতে যাই একটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবারে আমাদের পরের বড় প্রশ্ন, সেটা হচ্ছে স্ফোটের স্বরূপ। কিভাবে প্রশ্ন আসতে পারে যে মহাভাষ্যস্য ব্যাকরণ মহাভাষ্যস্য পস্পশান্নিকম অনুসৃত্য স্ফোটস্বরূপম লিখত। স্ফোটের স্বরূপ লিখো। ঠিক আছে, তো সেখানে তোমাকে স্ফোট নিয়ে যে আলোচনা আছে সেই আলোচনা করতে হবে। অথবা এরকম লাইনই দিতে পারে যে এই যে येन उच्चारितेन शासनालाङ्गूल ककुदखुर विषाणीनां सम्प्रत्ययो भवति सह शब्दः। ঠিক আছে, এই পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই তাৎপর্য ব্যাখ্যা চট করে নাও দিতে পারে, অথবা দিতে পারে অথ গৌরিত্যত্র কহ শব্দঃ, এই লাইনটা তুলে দিতে পারে, অথ গৌরিত্যত্র কহ শব্দঃ। ঠিক আছে, দিয়ে বলবে যে সপ্রসঙ্গ বিস্তৃত আলোচনা করো। ঠিক আছে, বিষয়মেতম সপ্রসঙ্গম বিস্তারেণ আলোচয়ত, এরকম দিক। তো এই প্রশ্নটা তিনটে ভেরিয়েশন হতে পারে। একটা অথ গৌরিত্যত্র কহ শব্দঃ, এটা দিয়ে প্রশ্নটা হতে পারে, অথবা প্রশ্নটা হতে পারে এই লাইনটা দিয়ে येन उच्चारितेन ककुदखुर विषाणीनां शासनालाङ्गूल ककुदखुर विषाणीनां सम्प्रत्ययो भवति सह शब्दः, এটা দিয়ে হতে পারে। অথবা স্ফোটের স্বরূপ লেখো। ঠিক আছে, পস্পশান্নিকম অনুসৃত্য স্ফোট স্বরূপম বিবৃণুত লিখতে পারে। তিনটেরই উত্তর একই রকম হবে। ঠিক আছে, তিনটে প্রশ্ন কি কি বললাম? অদিতি, তিনটে প্রশ্ন কি কি বললাম? স্ফোটের স্বরূপ, হুম, আর অথ গৌ ইত্যত্র কহ শব্দঃ, অথবা এই येन উচ্চারিতেন। হ্যাঁ येन উচ্চারিতে। এই তিনটে লাইন ধরে হতে পারে। দেখলেই তুমি হ্যাঁ। বুঝে যাবে যে উইকনের গল্প করছে। ঠিক আছে, হ্যাঁ। দেখবে অনেক সময় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাপার স্যাপার হয়। তো অদিতি, তোমার বান্ধবীকে এখানে, যার সাথে একটু বেশি ঝগড়াঝাটি করো? ঝগড়া করি না স্যার, মারপিট করি। কার সাথে? সুভদ্রা। সুভদ্রা। এবার ধরো তোমার বান্ধবী সুভদ্রা, তো তোমরা দুজন সামনে দিয়ে বেরিয়েছো, তো বেরিয়েই তো ডিপি, ডায়মন্ড প্লাজা। ঠিক আছে, আর চারপাশে কত দোকান, মিও আমরে, হারিম, তারপরে মৌচাক, আরসালান, সব লাইন দিয়ে দিয়ে। এইবারে আমাদের সুভদ্রা ও সোজাসুজি বলতে পারে যে অদিতি চল খাওয়া। এটা হলো একটা পদ্ধতি। আবার একটা পদ্ধতি হতে পারে ও কি বললো যে দেখ চারিদিকে কত দোকান, ঠিক আছে, তোর পকেটে এত পয়সা, একটু নিয়মতি করে খাওয়া। ঠিক আছে, তাও তো হবে না। তো আচ্ছা, ঠিক আছে। এরকম বলিস না যে বিকেল বেলায় তুই আমার সাথে এরকম বলেছিস খাওয়াতে। তো দেখো এরকমও বলতে পারে, অথবা বলতে পারে বেরিয়ে প্রশংসা করতে পারে, অদিতি তোর মতো বন্ধু আর হবে না। আমি ও এরকম বলবে, ও ডিরেক্ট বলে খাওয়া। কত পরিশ্রম করে ঈশ্বরের কাছে তোর মতো বান্ধবী পেয়েছি, ফিরে পাচ্ছি না, কিছু ব্যবস্থা করতে পারিস। অনেক ভাবে বলা যায়। তো এরকম প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম ভাবে হতে পারে। সোজা কথা সোজা ভাবে সবসময় বলতে আমার নাও হতে পারে, কিন্তু আমাকে বিষয়গুলো জানতে হবে। ঠিক আছে, বেশ। এবার চলো তিনটে দিক দিয়ে দেখা যাক কেমন ভাবে আমি লিখবো। বেশ, এইবারে দেখো, তোমাকে প্রথমে তো ধরতে হবে যে কোন প্রসঙ্গ থেকে এসেছে। ঠিক আছে, তো এই প্রথমে প্রসঙ্গ বলতে হবে যে মহর্ষি পতঞ্জলি বিরচিত ব্যাকরণ, যে মহাভাষ্য, ব্যাকরণ না লিখলে হয়, মহাভাষ্য গ্রন্থের পস্পশান্নিকে স্ফোট তত্ত্বের বিষয়ে আলোচনা আছে। হলো, প্রথমেই মূল কথা বলে দিলে, স্ফোট তত্ত্বের বিষয়ে আলোচনা আছে। স্যার এই স্ফোটের ব্যাপারটা কি? বলছি স্ফোট খুব ইন্টারেস্টিং। ঠিক আছে,
স্ফোট শব্দের সংস্কৃতের অর্থ কি জানো? না। সংস্কৃতে স্ফোট শব্দের অর্থ হচ্ছে ফোড়া। ঠিক আছে, মানে আমাদের যেমন ফোড়া ওঠে, যেমন আমরা তো হস্টেলে থাকি, তো হ্যাঁ। হস্টেলে কি হয়, ওই যে বিছানাটা থাকে, ঠিক আছে, হস্টেলের যে বিছানা, ছেলেদের বিছানা মেয়েদের বিছানা একই রকম। কতদিন পর পর কাঁচা হয়? কত 15-17 মাস। আমি খুবই কাছি, আমি মানে হার্ডলি 3-4 দিন বা 1 সপ্তাহ। আচ্ছা, আমাদের হস্টেলে যেদিন হস্টেল বেগ ভাই, একটু শুনতে পাচ্ছি না রে, একটু ইকো হচ্ছে, কেমন একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা, বোধহয় এখন কি হচ্ছে? হ্যাঁ স্যার। এখনো ইকো ইকো হচ্ছে। আচ্ছা, আমি লিখে জয়েন